26 কি হিন্দু ভার্সেস মুসলিম হবে? তো আপনারা এটা অবশ্যই হবে। কি হবে? শুভেন্দু বাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবো। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। আমি তো ডাইরেক্ট বলছি, পারলে আমাকে রুখেলে। 26-এর ভোটে হ্যাঁ, পারলে রুখেলে, আমি তো ওপেন বলছি, আমি মোল্লাদের নেতা। মোল্লাদের নেতা হুমায়ুন কবির উনি নিজেই বলছেন অকপটে, আমি মোল্লাদের নেতা। কিন্তু আরেকটা প্রশ্ন, মোল্লাদের নেতা কিন্তু তার কাছে এসএসসির সুমন বিশ্বাস চাকরিজীবী, চাকরিচ্যুত হয়েছেন, আবারও ইন্টারভিউ প্রসেসে যাচ্ছেন এবং মুভমেন্টেও আছেন। তো উনি ওনার কাছে কেন গিয়েছিলেন? মোল্লাদের নেতা, ওনার মধ্যে একটা সাম্প্রদায়িক ব্যাপার আছে বলে অন্যান্য পলিটিক্যাল পার্টির লোকজনেরা বলে থাকেন। তো ওনার সঙ্গে সাক্ষাৎ কেন করেছেন সুমন বিশ্বাস? দর্শক, এ নিয়ে একটা কৌতূহল প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু আমি দর্শক ডিরেক্টলি কথা বলবো যে ওনার সঙ্গে কেন আজকে সাক্ষাৎ করেছেন সুমন বিশ্বাস। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি অনলাইনে রয়েছেন, দেখতেই পাচ্ছেন। সুমনবাবু, আপনাকে তো আমি এর আগে অনেকবার ইন্টারভিউ করেছি, কিন্তু আজকে ইন্টারভিউয়ের মানে উদ্দেশ্য অন্য, মানে প্রশ্ন অন্য, মানে প্রশ্ন অনেকে তুলছেন যে আপনি এসএসসি নিয়ে মুভমেন্ট করেন, মানে পলিটিক্সের বাইরে দেখেছি আপনার অবস্থান, কিন্তু অবশ্যই পলিটিক্যাল লোকজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে গেলেন, যে মানুষটা নাকি সাম্প্রদায়িক বলে অন্যান্য পলিটিক্যাল পার্টি বলে থাকে, বিশেষ করে বাবরি মসজিদকে সামনে রেখে একটা অন্য তকমা এসছে। তো তার সঙ্গে আপনি কেন সাক্ষাৎ করতে গেলেন? আপনার আবার কি টার্গেট, কি উদ্দেশ্য? দেখুন, প্রথমেই আরামবাগ টিভির সমস্ত দর্শকদের সংগ্রামী অভিনন্দন, এবং 25 সাল প্রায় শেষের দিকে, 2026 সাল নতুনভাবে ফিরে আসুক সকলের জীবনে। আমরা এসএসসি 2016 সালের যারা আনটেন্টেড শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছি, আমাদের চাকরিটা, যোগ্য চাকরিটা চলে যাওয়ার মূল কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং রাজ্য সরকার, তারা যোগ্যদের, আনটেন্টেডদের প্রকৃত তালিকা দিল না, সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট। তারপরে সেই মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা নিল, সেই পরীক্ষাতেও প্রায় কমিশনের মতে 1200 জন আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা ডাক পেলেন না। আমরা 18ই ডিসেম্বর বিকাশ ভবনে গিয়েছিলাম, আলোচনায় বসেছিলাম শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তিদের সাথে। 22শে ডিসেম্বরও আমরা বসেছিলাম, মাননীয় স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনিও ছিলেন, শিক্ষা দপ্তরের সেক্রেটারি ছিলেন। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের দাবি ছিল আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহোদয় এবং আমাদের মুখ্যমন্ত্রী, তার সাথে এই সমস্যার আমরা সমাধান চাই, আলোচনায় বসুক। বিধানসভায় আমরা কিছু দাবি নিয়ে গিয়েছিলাম, তার মধ্যে উল্লেখযোগ্য দাবি 16ই জুনের বিধানসভা অভিযান বা 18ই জুন 2025 বিধানসভার মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ, বা বিধানসভার যিনি চিফ হুইপ সরকার পক্ষের, যে বিধানসভায় আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা যারা বিদ্যালয়ে যাচ্ছেন, পড়াচ্ছেন, বেতন পাচ্ছেন, তাদের জন্য একটি ধারাবাহিকতা সহ বিল আনুক সরকার। কারোর যদি মনে হয় কন্টেম অফ কোর্ট হবে, সুপ্রিম কোর্টে কেউ না কেউ যেতেই পারে, আমরা পশ্চিমবাংলার লোক সবাই যাব, কারণ কনক্লুসিভ এভিডেন্স ছাড়া চাকরি কারা হয়েছে, যোগ্য শিক্ষক সুবল সোরেনরা চলে গেছে। এইরকম পরিস্থিতিতে 31শে ডিসেম্বরের যে এক্সটেনশন, সেটাকে 2026 সালের আগস্ট 31 পর্যন্ত এক্সটেনশন নিয়ে এসেছে। যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষা সুপ্রিম কোর্ট নিতে বলেনি। সুপ্রিম কোর্ট এসএসসি 2016 প্যানেল মামলার পরিপ্রেক্ষিতে অ্যাফোরসেড যে পোস্ট ছিল 2016 সালের, সেই পোস্টের নট স্পেসিফিক্যালি টেন্টেড বা আনটেন্টেড, বা যারা টেন্টেড তারা আউট, তাদের পরীক্ষা নিতে বলেছে। সুতরাং সেটা না নিয়ে নতুন পুরনো সব মিলিয়ে দিয়ে আজকে শত শত মামলা, নতুন চাকরি প্রার্থীদেরও নিয়োগ হবে না, এই পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকার, মহামান্য কোর্ট বলছেন। এই পরিস্থিতিতে এসএসসি আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, কারণ কলকাতা মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে, সেটা তারা মানছেন না।
তাহলে আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে গিয়েছি, সিপিএম গিয়েছি, কখনো বামপন্থীরা বলেছে আমরা 26,000 নয় 30 লক্ষের জন্য লড়ছি। আমরা এআইসিসি সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর সাহেবের সাথে, রাহুল গান্ধীর সাথে আমরা সাক্ষাৎ চেয়েছি, যাতে পার্লামেন্টে তারা আমাদের বক্তব্য তুলে ধরেন। পশ্চিমবাংলার শিক্ষক নিয়োগের দুর্দশা, দুর্নীতি এবং তাদের চাকরি ফেরানোর কথা আলোচিত হয় পার্লামেন্টে, সেটাও হয়নি। আমরা বিজেপির পক্ষে যিনি শ্রমিক ভট্টাচার্য সভাপতি আছেন তার কাছে গিয়েছি, মামলায় সাহায্য চেয়েছি। বিরোধী দলনেতাকে আমি এই কিছুদিন আগে ফোন করেছিলাম যে আমরা আমাদের একটু সহযোগিতা করুন কোর্টের লড়াইয়ে। তিনি আশ্বাস দিয়েছেন, তিনি বলেছেন বিধানসভায় যদি বিল আনে মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি ফেরানোর জন্য, আমরা সহযোগিতাই করব। এবং সেই মর্মে তিনি 3রা সেপ্টেম্বর মাননীয় চিফ সেক্রেটারিকে চিঠিও দিয়েছিলেন। আমরা আজকের যিনি বিধায়ক, যিনি সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন আমাদেরই রাজ্যের মাননীয় হুমায়ুন কবির মহাশয়, তিনি আবার একটি নতুন দলের প্রতিষ্ঠাও করেছেন, তার তিনি সভাপতি চেয়ারম্যান। আমরা তার সাক্ষাৎ চেয়েছি। আমি তাকে ফোন করেছিলাম যে মাননীয় বিধায়ক, এই যে রাজ্য সরকার চাকরি দিতে পারেনি, চাকরি খেয়ে নিয়েছে, সভায় দাঁড়িয়ে বলছে 10 লক্ষ চাকরি রেডি, ডবল ডবল রেডি, তাহলে তিনি এখন ঢাকঢোল পিটিয়ে উন্নয়নের পাঁচালী প্রচার করছে। আমরা রাজ্য সরকার যে চাকরি চুরি করে সুবলদের জীবন কেড়ে নিয়েছে, আমাদের পথে বসিয়েছে এবং শিক্ষাকর্মীদের 9 মাস ধরে বেতন বন্ধ, যোগ্য শিক্ষাকর্মী 3394, এর মূলে রয়েছে রাজ্য সরকার। আমরা দুর্নীতির পাঁচালী বের করব, আপনি আমাদের সহযোগিতা করুন। হুমায়ুন কবির মহাশয়, তিনি বিধায়ক, তিনি বলছেন আমি সর্বত্র সহযোগিতা করব। তাহলে আমরা তো রাজনীতি করা আমাদের কাজ নয়, আমরা সহযোগিতা চাইতে গিয়েছি। তিনি বাংলার মানুষ, বাংলার মুসলমানরা প্রতারিত হয়েছে, বাংলার মুসলমানরা শিক্ষার দিক থেকে পিছিয়ে, রাজবংশীরা পিছিয়ে, নমশূদ্ররা তাদের বংশের প্রথম প্রজন্ম মতুয়ারা, তাদের ঘরের চাকরি কারা হয়েছে, তাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পেতে চায়, সেই পরীক্ষায় এত গন্ডগোল। সুতরাং আমরা বলেছি তিনি যেহেতু বিধায়ক, শীতকালীন যে শেষ বাজেট অধিবেশন আছে বিধানসভায়, সেই বিধানসভায় তিনি যেন তার সর্বোচ্চ চেষ্টা তিনি করেন, তিনি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এখন কে তাকে মোল্লাদের নেতা বলছে, তিনি কি বলছেন, কে তাকে সাম্প্রদায়িক বলছে, এগুলো নিয়ে আমাদের বিশেষ কিছু ভাবনা নেই। কেন ভাবনা নেই? কারণ এই হুমায়ুন কবির মহাশয় তিনি কংগ্রেসের টিকিটে এমএলএ ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটে এমএলএ হয়েছিলেন, তিনি বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন, তখন তিনি সাম্প্রদায়িক ছিলেন না বা মোল্লাদের নেতা ছিল না। সুতরাং আমরা ওই দিকে যাব কেন? ওগুলো রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক নেতারা উত্তর দেবে। আমরা যে সহযোগিতা চেয়েছি, কোর্টের লড়াইয়েও তিনি সহযোগিতা করবেন এবং আমরা তার জন্য মাননীয় হুমায়ুন কবির মহাশয়কে এ রাজ্যের একজন হতভাগ্য অসহায় চাকরিহারা শিক্ষক হিসাবে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। না, আমি বলতে চাইছি যে ঠিক আছে, আপনি গেছেন অনেক পার্টির কাছে, কিন্তু একটা ভরসা আশা নিয়েই গেছেন। তো আপনার ভরসা হচ্ছে যে হুমায়ুন কবির কিছু করবেন বা বিশ্বাসযোগ্য, আপনার সেই বিশ্বাস আছে হুমায়ুন কবিরের উপরে? দেখুন, 2-3টে কথা বলি। একটা হচ্ছে, একটা কথায় আছে যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমাদের সমস্ত পাথরকে উল্টে উল্টে দেখতে হবে। হ্যাঁ, সুতরাং আরো একটা কথা আছে, মানুষ আপন টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর। আমরা মানুষ ধরতে গেছি এবং আমরা কৃতজ্ঞতা জানাই এই কারণে, তিনি গ্রাম বাংলা থেকে উঠে আসা একজন নেতা, দীর্ঘদিন রাজনীতি করছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তার কথায় আমরা আন্তরিকতা পেয়েছি এবং আগামী দিনে তিনি সত্যিকার অর্থে দাঁড়াতে পারে। আমরা কোনো রাজনৈতিক দলকে হোম ট্যাক্স দিই না, কিন্তু আমি অনেকের কাছে গিয়ে যা অভিজ্ঞতা আমার হয়েছে, তাতে আমার মনে হয়েছে হুমায়ুন কবির
একজন বিধায়ক হিসাবে, একজন এ রাজ্যের নাগরিক হিসাবে তারই স্বজাতি, আমিও তার স্বজাতি, মুসলমানও তার স্বজাতি, যারা রাজবংশী তার স্বজাতি, নমশূদ্র তার স্বজাতি, এই বাংলারই যোগ্য শিক্ষক বা যারা চাকরি প্রার্থী মেধা প্রতারিত হচ্ছে, তিনি পাশে দাঁড়াবেন এবং তিনি তার প্রতি আমার এই বিষয়ে অবশ্যই ভরসা হয়েছে। দেখা যাবে আগামী দিনে। ওকে, অসংখ্য ধন্যবাদ সুমন বিশ্বাস। যেহেতু একটা গুঞ্জন চলছিল, কেউ কেউ বলছেন যে আপনি হয়তো ওনার পার্টিতে জয়েন করবেন, এটাও এরকমও কেউ কেউ বলছেন, আপনি বলছেন যে না। হ্যাঁ, দেখুন শফিকুল দা, জাস্ট আপনার কথাটা শেষ হওয়ার আগে বললাম, অনেকে তো এইসব বলছে, বলে আমি একবারে অমুক দলের টিকিট পেয়ে গেছি, আবার কেউ বলছে এই আজকে যেখানে গেলাম তার টিকিট পাওয়ার জন্য গিয়েছি। আসলে ধরুন আমি যদি টিকিট পাওয়ার জন্য যাই, তাহলে আমি ব্যক্তি সুমন বিশ্বাস জাস্ট আপনাকে বলছি, তাহলে যারা টিকিট পেতে চান না সেই মহানুভব মানুষগুলো, সেই শুভা প্রসন্নর মতো দাড়ি চুল পাকা সেই কবির সুমনের মতো যারা বিশিষ্ট বিদ্বজন হিসেবে পরিচিত, যারা এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা নিশ্চুপ থেকেছেন, অপর্ণা সেনদের মতো তারা যারা নিশ্চুপ থেকেছেন, যাদের ডাকে একসময় আমরা সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলনে হেঁটেছিলাম, হ্যাঁ আমরা জেলও খেটেছি, জেলেও টেনে নিয়ে গিয়েছিল, আজকে তারা কোথায়? এই বাংলার শিক্ষক সংগঠন আছে অসংখ্য নাকি, তারা কোথায়? সেই মহানুভব মানুষগুলো নেই। আমরা যখন আমাদের অসহায় চাকরিহারাদের চাকরি ফেরানোর জন্য যখন শেষ লড়াইটা দিচ্ছি, এত প্রতিকূলতা, এত পুলিশি হয়রানি, আমার বেতন কেটে নেওয়া, এত রক্তচক্ষু, তারপরেও যখন আমরা রাস্তায় দাঁড়াচ্ছি দৃষ্টিহীন শুক্লা বিশ্বাসদের জন্য, দৃষ্টিহীন ত্রিদীপ রায়দের জন্য, 55-48 বয়সে সত্যব্রত জানাদের জন্য, তখন আমাদের বলছে এরা ভোটে টিকিট পাওয়ার জন্য। ভোটে দাঁড়ানোর অধিকার সবার আছে। আমি নিশ্চিতভাবে রাজনীতিতে সেদিনই যাব যেদিন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কিছু করতে পারবো, সজ্জনকে রক্ষা করতে পারবো, দুজনের ঠিকানায় আঘাত দিতে পারবো, সেদিনই আমি যাব। হ্যাঁ, সুতরাং ভজন কীর্তন বা টুপির উপরে টুপি পরানো এইসব ধান্দাবাজি করার জন্য আমি যাব না। সুতরাং আমি এখনো ভাবিনি, হ্যাঁ দেখা যাবে। এগুলো যারা বলছে, আপনার দর্শকের মাধ্যমে আমি বাংলার মায়েদের, ছাত্র যুবদের কাছে আমি অনুরোধ করব, আপনারা একটা দাবিতে এক হন। মেধা প্রতারিত হচ্ছে, আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামুন। ওই দুর্নীতির পাঁচালিতে আপনারা সারাদিন এইসব করে লাভ হবে না। রাজনীতি করার অধিকার আমারও আছে, আপনারও আছে। পারুন না, যে পারুন ভোটে দাঁড়াবেন, যে কোনো দলে দাঁড়াবেন, আর নইলে নতুন কোনো দল প্রতিষ্ঠা করে কেতলি চিহ্নে দাঁড়িয়ে পড়বেন। মুখ্যমন্ত্রী তো বলছে কেতলি চিহ্ন হচ্ছে কর্মসংস্থানের প্রতীক, কোনো অসুবিধা নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ সুমন বিশ্বাস, একটা ব্যাখ্যা আপনি দিলেন, ভালো থাকবেন। নমস্কার। দর্শক শুনলেন সুমন বিশ্বাস এসএসসির প্রতারিত হয়েছেন, আবারও ইন্টারভিউ দিয়ে চাকরিতে নিয়োগ হতে হবে সেই প্রসেসের মধ্যেও আছেন, মুভমেন্টও করেন। তো আজকে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, শুনলেন ওনার কি উদ্দেশ্য ছিল। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু ওনার চোখে হুমায়ুন কবির ঠিক কেমন তারও খানিকটা ইঙ্গিত উঠে এলো। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।